2005 সালে কোরিয়ার ইউন নামে এক ভয়ানক সাইকো কিলার ডজনখানেক নিষ্পাপ মানুষকে খুবই নির্মমভাবে হত্যা করেছিল। সে লাশগুলোর অবস্থা এতটাই বিভৎস করেছিল যেগুলো দেখলে মানুষের আত্মা কেঁপে উঠত। সেই সিরিয়াল কিলিং কেসটাকে গল্পের আকারে রূপ দিয়ে 2008 সালে মাস্টারপিস এক মুভির জন্ম হয়। সাসপেন্স থ্রিলার ক্যাটাগরিতে নির্মিত এই মুভির নাম রাখা হয়েছিল দ্য চেজার। আপনারা অনেকেই হয়তো মুভিটা দেখেছেন। কোরিয়ার সিউল শহরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের সেই তদন্ত কিভাবে করা হয়েছিল সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। আমি চেষ্টা করব খুবই ডিটেলসে গল্পটার ব্যাখ্যা করার। আর যদি শেষের দিকে আপনাদের কান্না না পায় তাহলে ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন সোজা এক থ্রিলিংয়ের জগতে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই একজন কল গার্ল বা প্রস্টিটিউটকে দেখানো হয়। এই মেয়েটার নাম হচ্ছে জিউং। সে তার এক ক্লায়েন্টের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেই ক্লায়েন্ট নিজেই এসে তাকে গাড়িতে করে ছোট্ট একটা গলির ভিতর দিকে নিয়ে যেতে শুরু করে। এরপর শুনশান আবছা অন্ধকার মতো একটা জায়গায় সে তার গাড়িটা এনে দাঁড় করায়। তারপর ক্লায়েন্টের কথা মতো গাড়ি থেকে নেমে ক্লায়েন্টের দেখানো পথে হাঁটতে শুরু করে দুজন। আর এরপরই দৃশ্যপটটা পরিবর্তন হয়। কি হলো জিউনের সাথে সেই ঘটনাটাই আমরা একটু পরেই দেখব। এই ঘটনার বেশ কয়েকদিন পরের কথা। দেখা যায় জিউংয়ের গাড়িটা সেই একই স্থানে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে ক্লায়েন্টের সাথে সেদিন নেমে যাওয়ার পরে জিউন আর এই গাড়ির কাছে ফিরে আসেনি। তবে আর একটা বিষয় হলো সেদিনের পরে জিউংয়ের কোনো হদিশও পাওয়া যায়নি। একেবারে বিলকুল গায়েব হয়ে গিয়েছে মেয়েটা। তবে এবার মুভিতে একটা নতুন চরিত্রের দেখা পাওয়া যায়। একজন মাঝবয়সী লোক একদিন গাড়িটাকে খুঁজতে খুঁজতে জিউনের গাড়িটা যেখানে রাখা হয়েছিল ঠিক সেইখানে এসে হাজির হয়। এই মানুষটি হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র জাংহো। জুংহো হচ্ছে একজন বরখাস্ত হওয়া ডিটেকটিভ অফিসার। দুর্নীতির কারণে তাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। কাজ হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল জাংহো। তবে বর্তমানে সে একজন দালাল হিসেবে কাজ করছে। সে বেশ কিছু পতিতা নিয়ে বা প্রস্টিটিউটদের নিয়ে কাজ করে, যাদেরকে বিভিন্ন ক্লায়েন্টদের বাড়িতে পাঠিয়ে তাদের মনোরঞ্জনের মাধ্যমে অর্থ উপার্জন করে সে। আমরা একটু আগে যে জিউংকে দেখেছিলাম এই মেয়েটাও এই জুংহোর সাথে কাজ করা এক প্রস্টিটিউট ছিল। তার এই কাজটা মানে দালালিটা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু খুব সম্প্রতি জিউং সহ পরপর দুজন প্রস্টিটিউটের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তাই ব্যবসায় একটু মন্দাভাব দেখা দিয়েছিল জাংহোর। এছাড়া সে এক লোকের কাছ থেকে সম্প্রতি কিছু টাকাও লোন নিয়েছিল। সেটা শোধ করতে না পারায় সেও তাকে টাকার জন্য প্রেশার দিয়ে যাচ্ছিল। তাই জাংহো ঠিক করে সেবার নিজেই ওই মেয়েগুলোকে খুঁজে বের করবে। তার ধারণা ছিল মেয়েগুলো তার সাথে আর কাজ করবে না, হয়তো সেই কারণেই তার থেকে পালিয়ে গিয়েছে। এদিকে আর একটা দৃশ্যে দেখা যায় অন্য একজন প্রস্টিটিউটের সাথে এক ক্লায়েন্টের ঝামেলা হয়। ফলে জাংহো তার কর্মীকে ছাড়িয়ে আনতে ক্লায়েন্টের হোটেলে জিউংয়ের গাড়িটা নিয়ে পৌঁছায়। সেখান থেকে ফেরার পথে জাংহোর অ্যাসিস্ট্যান্ট কিম তাকে ফোন করে বলে একজন ক্লায়েন্ট নতুন কোনো প্রস্টিটিউটকে বুক করতে চাইছে, কিন্তু আজকের রাতের জন্য সব প্রস্টিটিউটকে একসাথে একটা এজেন্সি বুক করে নিয়ে গিয়েছে, আর কেউ অফিসে অবশিষ্টও নেই। এটা শুনে জাংহো বলে মিজিনকে ফোন করে দাও, আজকে তাকেই ওই ক্লায়েন্টের কাছে পাঠাও। তার এই কথার উত্তরে কিম তাকে জানায় মিজিন খুবই অসুস্থ, সে যেতে পারবে না। ও হ্যাঁ, মিজিন, বুঝতে পেরেছেন আশা করি এই মিজিনটাকে। আসলে মিজিন হচ্ছে জাংহোর আর একজন প্রস্টিটিউট। মূলত অসুস্থতার কারণে সে বাড়িতে রয়েছে, কাজে বের হয়নি। আসলে দালালরা পয়সা ছাড়া কিছুই বোঝে না। জাংহো যতই ডিটেকটিভ থাকুক, এই পথ অবলম্বন করে পয়সা কামানোই ছিল তার মূল নেশা। তাই জাংহো কিমের কোনো কথাই শুনতে চায় না। সে সোজা এবার মিজিনকে ফোন করে বসে এবং তাকে বলে এক ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে তাকে। অসুস্থ থাকা সত্ত্বেও মিজিন জাংহোর অর্ডারে ওই ক্লায়েন্টের সাথে দেখা করতে বের হয়। এদিকে দেখা যায় মিজিনের সাথে কথা শেষ করে সে যখন ফোনটা রাখতে যাবে তখন সেটা গাড়ির মেঝেতে পড়ে যায়। কিন্তু সেটা তুলতে গিয়ে জিংহোর ফোনটা খুঁজে পায়। এটা দেখে এবার একটু অবাক হয়ে যায় জাংহো। তাই ফোনটা নিয়ে সে তার অফিসে ফেরত আসে। এরপর সে জিউংয়ের কল লিস্ট চেক করতে শুরু করে। তার মন বলছে এটা থেকে কোনো একটা ক্লু সে খুঁজে পাবে। জিউং কোথায় গেল আর তার ফোনটাই বা গাড়িতে ফেলে গেল কেন? নিশ্চয়ই তার কোনো একটা ব্যাখ্যা রয়েছে। কল লিস্টের নাম্বারটা দেখে একটু নড়ে চড়ে বসে জাংহো, কারণ তাদের রেজিস্টারের খাতা চেক করে নাম্বারটা মিলিয়ে সে দেখতে পায় একটা নাম্বার তার চেনা চেনা লাগছে।
এবং এই নাম্বারের মানুষটা তাদের রেগুলার একজন ক্লায়েন্ট। জিংহো যখন কল লিস্ট চেক করতে ব্যস্ত ছিল তখন সেখানে কিম এসে পড়ে এবং নাম্বারটি দেখে জাংহোকে বলে মিজিনকেও এই নাম্বার থেকেই ফোন করে বুক করা হয়েছে আজকে রাতের জন্য। এই লোকটা মার্ডং ডিস্ট্রিক্টে বসবাস করে। কিমের কথা শুনে জাংহুর এবার আরও সন্দেহটা জোরালো হয়। সে দ্রুত মিজিনকে ফোন করে বলে একটু সাবধানে থেকো, আর ক্লায়েন্টের ঠিকানা এবং বাড়ির নাম্বারটা দেখে আমাকে যে করেই হোক মেসেজ করে দিও। বসের কথার উত্তরে মিজিন বলে ঠিক আছে, তারপরে সে ফোনটা রেখে দেয়। জাংহুর সাথে মিজিন যখন কথা বলছিল তখন তার পাশে সেই ক্লায়েন্টও বসা ছিল। ফোনে কথা বলা দেখে সে তাকে জিজ্ঞাসা করে কে ফোন করেছিল। মিজিন ঠান্ডা গলায় উত্তর দেয় আমার বস ফোন করেছিল, আমি কাজে এসেছি কিনা সেটা জিজ্ঞাসা করছিল সে। এরপরে সেই ক্লায়েন্ট মিজিনকে ঠিক জিওংয়ের মতোই সেই একই গলির ভিতরে নিয়ে আসে। কদিন আগে ঠিক জিওংয়ের গাড়িটা যেখানে পার্ক করা হয়েছিল সেখানে গাড়িটা দাঁড় করিয়ে হেঁটে একটা বাড়ির সামনে পৌঁছায় দুজন। এরপর সেই ক্লায়েন্ট তার চাবির ছড়া থেকে একটা চাবি বের করে তালা খোলা ট্রাই করতে থাকে। এই বিষয়টা বেশ অস্বাভাবিক ছিল, কারণ যদি এটাই তার বাড়ি হয় তাহলে খুব সহজেই নির্দিষ্ট চাবিটা ক্লায়েন্টের পেয়ে যাওয়ার কথা। এই বিষয়টা মিজিনকে বেশ অবাক করে, কিন্তু এটাকে এড়িয়ে যায় সে। অবশেষে দরজা খোলা সম্ভব হলে মিজিন বাড়ির ভেতরে প্রবেশ করে, আর তার চোখে পড়ে একটা জায়গায় মাটি এবড়োথেবড়ো হয়ে আছে। তবে সেই বিষয়টাকে খুব একটা পাত্তা না দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। তবে মিজিনের মনে একটা ভাবনা কাজ করছে, জাংহুর কথা মতো তাকে ক্লায়েন্টের ঠিকানা সেন্ড করতে হবে। তাই সে তার ক্লায়েন্টের কাছে একটা অজুহাত দেখিয়ে একসময় ওয়াশরুমে চলে আসে। মেসেজ করার জন্য সে তার ফোনটা বের করে, কিন্তু মিজিন দেখতে পায় এই বাথরুমের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কিন্তু না দেখে জাংহো এবার গাড়ি থেকে নেমে আসে এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মিজিনকে খুঁজতে শুরু করে। অপরদিকে আমরা দেখি মিজিনকে ওই ক্লায়েন্ট পুরো জিম্মি করে ফেলেছে। সে মিজিনের হাত পা বেঁধে ওয়াশরুমের মেঝেতে ফেলে রেখেছে। এরপর সে একটা ব্যাগ ভর্তি বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে মিজিনের কাছে এসে বসে। মিজিনের সামনে সেগুলো একে একে বের করে। এসব দেখে মিজিনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। লোকটা এবার মিজিনকে অদ্ভুতভাবে জিজ্ঞাসা করে তুমি বেঁচে থাকতে চাও কেন? মিজিন বলে আমার 9 বছর বয়সী একটা মেয়ে আছে, আমি ছাড়া তার কেউ নেই এই পৃথিবীতে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন। কিন্তু পাষণ্ড এই লোকটার মন গলে না এতে। সে মিজিনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নেয়। মিজিন অনেক চেষ্টায় কোনো রকমে লোকটার হাতুড়ির বাড়ি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। ফলে কয়েকবার হাতুড়ির বাড়ি মিস হয় এবং পিশাচটার হাতেও একটা আঘাত লাগে। হাতে ব্যথা পাওয়ায় লোকটা অসম্ভব রকমের হিংস্র হয়ে ওঠে। রাগান্বিত হয়ে শেষ পর্যন্ত মিজিনের মাথা হাতুড়ি দিয়ে থেতলে দেয়। প্রচণ্ড আঘাতে মিজিন মেঝেতেই একেবারে নিস্তেজ হয়ে পড়ে। ঠিক সেই সময় বাইরে থেকে কলিং বেলের শব্দ বেজে ওঠে। লোকটা দরজার কাছে গিয়ে দেখে বৃদ্ধ এক দম্পতি মিস্টার পার্ক নামের একজনকে খুঁজতে এসেছে। আসলে এই বাড়িটা ছিল পার্ক নামে এক লোকের, আর এরা ছিল তার প্রতিবেশী। মিস্টার পার্ক কয়েকদিন যাবৎ চার্চে আসছিল না, তাই তার খোঁজ নিতেই এই দম্পতি এখানে এসেছে। বৃদ্ধর কথা শুনে সাইকোপ্যাথটা তাদেরকে একটু রাগ দেখিয়ে বলে পার্ক নামের কেউ এখানে থাকে না। তবে লোক দুজন এ সময় পার্কের কুকুরটাকে দেখতে পায় এবং বুঝতে পারে সামথিং ইজ রং। তাদের বিষয়টা সাইকোপ্যাথটাও ধরে ফেলে। তাই এরপর স্বাভাবিক গলায় সে তাদেরকে বলে মিস্টার পার্ক ঘুমাচ্ছেন, আমি তার এখানে কাজ করি। যেহেতু সে ঘুমাচ্ছিল আমি তাকে ব্যাঘাত ঘটাতে চাইনি, তাই আমি মিথ্যে বলেছি, আপনারা ভিতরে এসে বসতে পারেন। এই বলে সাইকোপ্যাথ তাদের দুজনকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু ভেতরে গিয়ে বসার পর একটা হাতুড়ি নিয়ে এসে সাইকোপ্যাথটা তাদের দুজনকেই নৃশংসভাবে হত্যা করে। পার্ককে খুন করার পর এই বাড়িটাকে সাইকোপ্যাথ মূলত তার বসতি গড়ে তুলেছিল। সে চাইছিল না এরকম কোনো উটকো ঝামেলা আবার ঘটুক। তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সাইকোপ্যাথ ওই বৃদ্ধ দম্পতির গাড়িটা নিয়ে গলি থেকে বের হচ্ছে। অন্যদিকে জাংহো ঠিক সেই সময় তার গাড়ি নিয়ে রওনা হয়, কিন্তু একটু পরেই কাকতালীয়ভাবে তাদের দুজনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। সাইকোপ্যাথ জাংহোর গাড়িটা দেখে চিনে ফেলে, কারণ এই গাড়িটাই জিওং ব্যবহার করছিল। সে বুঝে যায় জাংহো মিজিনকে খুঁজতে এসেছে এবং জিওং এবং মিজিনের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। তাই সে শান্ত হয়ে চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকে। এদিকে জাংহো তার কাছে এসে বলে তোমার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমার গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। এবার সে তার মোবাইল নাম্বারটা চায়, কিন্তু সাইকোপ্যাথ এতে আপত্তি জানায়। ব্যাপারে জানতে চাইলে ইয়ংমিন বলে
গাড়িটা আমার পরিচিত একজনের। এরপরেই সে ঠান্ডা গলায় পৈশাচিক একটা হাসি দিয়ে বলে, আমি জাংহুর মেয়েদের গায়েব করিনি, আমি তাদেরকে খুন করেছি। এই কথা শুনে জাংহু এবং পুলিশরা একেবারে হতভম্ব হয়ে যায়। ইয়ংমিনের ভাব দেখে মনে হচ্ছিল এই খুন করার কাজটা তার জন্য একেবারে ডাল ভাত, এবং তার অকপট স্বীকারোক্তি খুব খারাপ কিছু একটা বহন করছে। ইয়ংমিন আরও বলে, আমি এ পর্যন্ত মোট 9 জনকে হত্যা করেছি। এটা শুনে জাংহু আর দেরি না করে তার বন্ধু গিনকে ফোন করে ইয়ংমিনের ব্যাপারটা জানায়। জাংহুর কথা শুনে গিলের তখন অন্য আর একটা কেসের কথা মনে পড়ে। এটাও একটা সিরিয়াল কিলিং কেস ছিল। সেভাবে হয়তো এই ইয়ংমিন ওই কেসের আসামি, তাই সে টাস্ক ফোর্সের টিম নিয়ে স্থানীয় পুলিশদের থানায় হাজির হয়। কিন্তু স্থানীয় পুলিশরা ইয়ংমিনকে টাস্ক ফোর্সের কাছে ট্রান্সফার করতে চায় না। একজন সিরিয়াল কিলারকে অ্যারেস্ট করার ক্রেডিট তারা কাউকে দিতে চাইছে না। ফলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর ঝামেলা মেটানোর জন্য একজন বড় অফিসারকে থানায় আসতে হয়। সে ম্যাটার সলভ করে দিয়ে ইয়ংমিনকে হেডকোয়ার্টারে নিয়ে যেতে বলে। এদিকে গিল জাংহুকে বলে, তুমি একটু পর হেড অফিসে গিয়ে স্টেটমেন্ট দিয়ে এসো। জাংহু থানা থেকে বের হয়ে ইয়ংমিনের গাড়িটাকে দেখতে পায়। গাড়িটার ভেতরে ঢুকেই সে সার্চ করতে শুরু করে। তখনই সে ইয়ংমিনের চাবির গোছরা খুঁজে পায়, যেটা ইয়ংমিনের অজান্তেই এখানে পড়ে গিয়েছিল। এছাড়াও গাড়ির মালিকের একটা রেজিস্টার দেখতে পায় সে। অন্যদিকে গিল ততক্ষণে ইয়ংমিনকে নানান প্রশ্ন করতে শুরু করেছে। গিলের কথা জবাবে ইয়ংমিন বলে, মিজিন হয়তো এখনো জীবিত থাকতে পারে, তাকে চাইলে বাঁচাতে পারেন। এনিয়াং ডিস্ট্রিক্টে থাকে সে। খুনিটার কথা শুনে গিল জাংহুকে ফোন করে বিষয়টা জানায়, কিন্তু জাংহু বুঝতে পারে ইয়ংমিন মিথ্যা কথা বলছে, কারণ সে মাডং ডিস্ট্রিক্ট থেকে ইয়ংমিনকে ধরেছিল, অর্থাৎ সেই এলাকার আশেপাশের কোথাও মিজিনকে আটক করে রাখা হয়েছে। কিন্তু সে এই বিষয়টি নিয়ে গিলের সাথে আলাপ করার আগেই গিল ফোনটা কেটে দেয়। গিলের ফোনটা কেটে যাওয়ার কিছুক্ষণ পর জাংহু ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে এসে পৌঁছায় এবং তাদের মেয়েকে জিজ্ঞাসা করে সে ইয়াংমিনকে চেনে কিনা, কিন্তু মেয়েটা বলে সে ইয়াংমিন নামের কাউকে চেনে না। এরপর জাংহু তার অ্যাসিস্ট্যান্ট কিমকে ফোন করে তার কাছে আসতে বলে। কিম এসে পৌঁছালে জাংহু তাকে ওই চাবির গুচ্ছ দিয়ে বলে যত দ্রুত সম্ভব ইয়াংমিনের আস্তানা খুঁজে বের করতে হবে। মিজিনকে সেখানেই আটকে রাখা হয়েছে। এই কথা শুনে কিম গাড়ি থেকে নেমে মাডং ডিস্ট্রিক্টের দিকে রওনা হয়। এদিকে আবার ইয়াংমিনের কাছ থেকে গিল যেটা শুনেছিল সেটার স্টেটমেন্ট নিচ্ছিল। গিল তার থেকে মার্ডারগুলোর বিচে তখন সে উত্তর দেয় না। অপরদিকে জাংহু তার পুরো স্টেটমেন্ট দিতে একসময় অফিসে এসে পৌঁছায়। এ সময় সে জানতে পারে ইয়াংমিনের বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রমাণ এখনও জোগাড় করতে পারেনি পুলিশ, আর এটা জোগাড় করতে না পারলে 12 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে। বিষয়টা বেশ চিন্তিত করে ফেলে তাকে। তবে এ সময় গিল তাকে বলে, আমার এখনই মিজিনের বাড়িতে যাওয়া দরকার তার ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে, যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে এটা। এরপর সিন শিফট হয় মিজিনের অ্যাপার্টমেন্টে। দরজার ভিতর থেকে লক থাকলেও জাংহু হাত দিয়েই কাজ ভেঙে ফেলে। ভেতরে ঢুকে সে মিজিনের ছোট্ট মেয়েটাকে দেখতে পায়। সে আসলে জানতই না মিজিনের কোনো মেয়ে সন্তান আছে। এই মেয়েটার নাম হচ্ছে ইয়ুনজি। গিল সেখান থেকে মিজিনের কিছু চুলের স্যাম্পল কালেক্ট করে। এরপর সেখান থেকে চলে আসার সময় একটা ভিজিটিং কার্ড দিয়ে আসে সেই ইয়ুনজিকে, যাতে কোনো সমস্যা হলে তাকে মেয়েটা জানাতে পারে। কিন্তু জাংহু তাকে এভাবে একা ফেলে আসতে চাইছিল না। সে বাধ্য হয়েই ইয়ুনজিকে তার সাথে নিয়েই বের হয়ে আসে। সেখান থেকে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায় ওরা। ইয়ুনজিকে কিছু খাবার খাইয়ে নেয় সে। তার কিছুক্ষণ পর জাংহু ইয়াংমিনের বর্তমান ঠিকানা জানতে তার ছোট বোনের বাড়িতে চলে আসে। কিন্তু ইয়াংমিনের বোন জানায় 3 বছর আগে ইয়ংমিনের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। এরপর থেকে সে কোথায় থাকে সে বিষয়ে তারা কিছু জানে না। এদের সাথে কথা বলতে বলতে জাংহু খেয়াল করে ইয়ংমিনের বোনের ছেলে অন্য একটা রুম থেকে বের হয়ে আসছে এবং তার মাথায় একটা বিশাল আঘাতের চিহ্ন। জাংহু বিষয়টা জানতে চায়। জাংহুর কথার উত্তরে ইয়ংমিনের বোন তাকে বলে ইয়ংমিনই এই ছোট্ট ছেলেটাকে এরকম একটা অবস্থা করেছিল। এটা শুনে জাংহু একেবারেই বাকরুদ্ধ হয়ে যায়। সে কোনো কথাই বলতে পারছিল না, শুধু ওই বাচ্চাটার কথাই ভাবছিল সে। এরপর জাংহু অন্যান্য দালালদের কাছে গিয়ে ইয়ংমিনের খোঁজ নিতে শুরু করে। তবে তারা প্রথমে তাকে পাত্তা না দিলেও মারধর খাওয়ার পর এক দালাল ইয়ংমিনের রেজিস্টার খাতা চেক করতে শুরু করে। এদিকে জাংহু ইউজিং নামে একটা কলগালের সন্ধান পায়, যার সাথে ইয়ংমিন একটা রাত কাটিয়েছিল। এই তথ্যটা নিয়ে সে সাথে সাথেই ইউজিনের সাথে দেখা করতে চলে আসে। ইউজিন তাকে বলে, ইয়ংমিন ছিল খুবই অদ্ভুত টাইপের। ইয়ংমিন আসলে যৌন কার্যে অক্ষম ছিল।
মানে লোকটা একদমই পুরুষত্বহীন ছিল। এর বেশি কিছু ইউজিন ইয়ংমিনের সম্পর্কে জানে না। মেয়েটার এ ধরনের কথা শুনে হতাশ হয়ে জাংহো গাড়ির দিকে চলে আসতে নিলে ইউজিন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ইয়ংমিন কি কাউকে হত্যা করেছে? এটা শুনে গাড়িতে বসে থাকে ইউজিন এবার কান্না করতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে তার মাকে হয়তো ওই ইয়ংমিন নামের লোকটা ধরে নিয়ে মেরে ফেলেছে। আর ঠিক এ সময় আমরা মিজিনের একটা ছোট্ট ঝলক দেখতে পাই। মিজিন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে, তবে মেয়েটা এখনো জীবিত। এরপরের দৃশ্যেই আমরা কিমকে দেখতে পাই। কিম ওই চাবির গুচ্ছ দিয়ে একটা বাড়ির তালা খুলতে সক্ষম হয়েছে। এই খবরটা সে জাংহোকে জানালে জাংহো দ্রুত সেই বাড়ির সামনে চলে আসে, কিন্তু এই বাড়িটা আসলে অন্য আরেকজনের ছিল। বিষয়টা বুঝতে পেরে জাংহো রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে। আর ঠিক সেই সময় বাড়ির মালিক জাংহোকে দেখে পালাতে শুরু করে। আর এই বিষয়টা তাকে অবাক করলে জাংহো তার পিছু নেয়। অনেকক্ষণ ধাওয়া করার পরে লোকটাকে ধরে ফেলে সে। এরপর আমরা দেখতে পাই কিম ইউনজির সাথে গাড়িতে বসে আছে। সে আর ইয়ংমিনকে দেখতে পায়নি। লোকটার কাছ থেকে কাজের কিছু জানতে না পেরে জাংহো সেখান থেকে চলে আসার সময় লক্ষ্য করে দেয়ালের মধ্যে অনেকগুলো চিত্র অঙ্কন করা। এই বিষয়টা যখন লোকটার কাছে জিজ্ঞাসা করে সে, তখন লোকটা জাংহোকে জানায় ইয়ংমিন এখানে থাকাকালীন এই চিত্রগুলো এঁকেছিল। অপরদিকে দেখানো হয় ইয়ংমিনকে মানসিকভাবে ভাঙার জন্য একজন সাইকোলজিস্টকে আনা হয়েছে হেড অফিসে। সে ইয়াংমিনকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে, যেমন তার কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা বা সে কখনো শারীরিক সম্পর্ক করেছে কিনা। এসব প্রশ্নের পরে সাইকিয়াট্রিস্ট ইয়াংমিনের পুরুষত্ব নিয়েও প্রশ্ন তোলে। সে বলে, আমি জানি তুমি একজন অক্ষম মানুষ, তাই রাগ মেটানোর জন্য তুমি হাতুড়ি বা এ ধরনের কিছু দিয়ে কল গার্লদের যন্ত্রণা দিয়ে হত্যা করো। এ কথা শুনে ইয়ংমিন প্রচণ্ড রাগ হতে শুরু করে। এক পর্যায়ে সে ওই সাইকোলজিস্টের উপরেই আক্রমণ করে বসে, কিন্তু ইয়নচিল তাকে সরিয়ে নেয়। এদিকে জানহো ওই ঘরের চিত্রগুলো পর্যবেক্ষণ করে গাড়ির সামনে এসে দেখে ইয়নজি গাড়িতে নেই। ফলে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপর সে চারিদিকে ইয়নজিকে খুঁজতে শুরু করে। কিছু দূর এভাবেই খোঁজার পর একটা জায়গায় ইয়নজিকে পড়ে থাকতে দেখে সে। আসলে বেচারিটা হয়তো অ্যাক্সিডেন্ট করেছিল। জাংহো তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালে ছুটে আসে এবং পাগলের মতো ডক্টর নার্সদের চিৎকার করে ডাকতে শুরু করে। এরপর সে নিজের পরিচয়েই ভর্তি করে মেয়েটাকে। আসলে এতক্ষণ যাবৎ সে তার কল গার্লদের কাছ থেকে টাকা উদ্ধারের মিশনেই ছিল, কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করছিল মিজিনের জীবনটা তার ওই টাকার থেকেও অনেক বড়। মিজিনের মেয়েটাকে হসপিটালে ভর্তি করে আর এখানেই এই অসাধারণ মাস্টারপিস গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আপনাদের মতো আমারও একটা আক্ষেপ কাজ করছে, কেন ইয়াংমিনকে খুন করা গেল না। কিন্তু এটা তো সত্য ঘটনা, ইয়াংমিন সত্যি ধরা পড়েছিল। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের মুভির গল্প এবং এক্সপ্লেইন ভিডিওর কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর চাইলে স্টোরি ফাইল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে অন্য কোনো একদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টোরি ফাইলের সাথেই থাকুন।